ইতিহাসে এমন একজন মানুষের নাম লেখা আছে যার নাম শুনলে একসময় কেঁপে উঠত পুরো পৃথিবী, যার ঘোড়ার খুরের নিচে পিষ্ট হয়েছে একের পর এক শক্তিশালী সাম্রাজ্য। তিনি যেখানে যেতেন সেখানে কেবল পড়ে থাকত ধ্বংসস্তূপ আর রক্তের স্রোত। বলা হয় তার অভিযানে তৎকালীন বিশ্বের প্রায় 11% মানুষ প্রাণ হারিয়েছিল। তিনি আর কেউ নন, অজেয় মঙ্গল সম্রাট চিঙ্গিস খান। কিন্তু এই নিষ্ঠুর যোদ্ধার জয়যাত্রা হঠাৎ এক জায়গায় এসে থেমে যায়। কেন তিনি ভারতের সীমান্তে এসেও ফিরে গিয়েছিলেন? কি ছিল সেই রহস্য? তবে চেঙ্গিস খান কিন্তু জন্ম থেকেই অজেয় ছিলেন না। ১৩ শতকের শুরুতে মঙ্গোলিয়ার এক যাযাবর পরিবারে তার জন্ম হয়। তেমুজিনের বয়স যখন মাত্র ৯ বছর, তখন তার বাবা ইয়েসুকাইকে তাতাররা বিষ প্রয়োগে হত্যা করে। বাবার মৃত্যুর পর তেমুজিন ভেবেছিলেন তার বংশ বা ক্ল্যান তার পাশে দাঁড়াবে, কিন্তু ঘটল উল্টো। তার নিজের রক্তের আত্মীয়রা, বিশেষ করে তার বাবার ভাই বা চাচারা, মনে করলেন একটি ৯ বছরের বাচ্চার অধীনে থাকা তাদের জন্য অপমানের। ক্ষমতার লোভে তার আপন চাচারা তেমুজিনের পরিবারকে মাঝরাতে মরুভূমিতে ফেলে রেখে চলে যায়। যে তেমুজিন একদিন পুরো পৃথিবীর শাসক হবেন, তাকে তখন তার মা ও ভাইদের নিয়ে বুনো ফল আর ইঁদুর খেয়ে বেঁচে থাকতে হয়েছিল। কিন্তু তেমুজিনের কষ্ট এখানেই শেষ হয়নি। তার বেড়ে ওঠা দেখে প্রতিদ্বন্দ্বী তাইচিউদ গোত্রের রাজা তারঘুতাই ভয় পেয়ে যান। তিনি তেমুজিনকে বন্দী করেন। ইতিহাসের অন্যতম এই নিষ্ঠুর অধ্যায়ে তেমুজিনকে দাসে পরিণত করা হয়। তার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল একটি ভারী কাঠের জোয়াল বা শিকল, যাতে তিনি পালিয়ে যেতে না পারেন। দীর্ঘদিন তিনি এই তাইচিউদ রাজাদের দাস হিসেবে অপমানজনক জীবন কাটিয়েছেন। কিন্তু দাসের শিকল কি আর বাঘকে বেঁধে রাখতে পারে? এক বর্ষার রাতে পাহারাদের চোখে ধুলো দিয়ে সেই ভারী জোয়াল নিয়ে নদী পার হয়ে তিনি পালিয়ে আসেন। এই দাসত্বই তাকে শিখিয়েছিল যে পৃথিবীতে শক্তি ছাড়া টিকে থাকা অসম্ভব। একা তেমুজিন কিন্তু রাজা হতে পারতেন না। তার এই লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার বাল্যবন্ধু এবং আন্ডা বা রক্তভাই জামুকার। কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর। ক্ষমতার দ্বন্দ্বে একসময় এই দুই ভাই একে অপরের মুখোমুখি দাঁড়ান। তেমুজিন জানতেন মঙ্গোলিয়ার বিচ্ছিন্ন গোত্রগুলোকে এক না করতে পারলে কেউ তাদের সম্মান করবে না। তিনি তার বীরত্ব আর কূটনীতি দিয়ে ছোট ছোট দলগুলোকে নিজের পতাকা তলে আনেন। ১২০৬ সালে যখন তিনি সমস্ত মঙ্গল গোত্রকে পরাজিত করে এক করেন, তখন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়। চেঙ্গিস খানের এই শক্তির মূলে ছিল তার দুর্ধর্ষ অশ্বারোহী বাহিনী। মঙ্গল সৈন্যরা ঘোড়ার পিঠে বসেই নিখুঁতভাবে তীর ছুঁড়তে পারত। তাদের গতি ছিল বাতাসের মতো। তারা যখন কোনো শহর আক্রমণ করত, তার আগে সেখানে আতঙ্ক ছড়িয়ে দিত। চেঙ্গিস খান কেবল যুদ্ধই করতেন না, তিনি ছিলেন একজন বড় মাপের মনস্তাত্ত্বিক যোদ্ধা। তার একটাই নীতি ছিল, হয় বশ্যতা স্বীকার করো, না হলে মৃত্যুবরণ করো। বন্ধুরা, এই একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় আর অনেক গবেষণা করতে হয়। যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লাগে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট একটা সাহায্য আমাদের অনেক বড় উৎসাহ দেয়। চলুন এবার মূল গল্পে ফিরে যাই। চেঙ্গিস খানের নজর প্রথমে ভারতের দিকে ছিল না, কিন্তু ভাগ্য তাকে টেনে আনে সিন্ধু নদের তীরে। পারস্যের শক্তিশালী খারেজেম সাম্রাজ্যের সুলতান চেঙ্গিস খানের সাথে বিবাদে জড়িয়ে পড়েন। এর ফল ছিল ভয়াবহ। চেঙ্গিস খান পুরো খারেজেম সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দেন। সুলতানের ছেলে জালালউদ্দিন মঙ্গোবরানি প্রাণ বাঁচাতে ভারতের দিকে পালাতে শুরু করেন, আর তাকে তাড়া করতে করতেই ১২২১ সালে চেঙ্গিস খান এসে পৌঁছান ভারতের দরজায়। ১২২১ সালের সেই দিনটি ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি মুহূর্ত। সিন্ধু নদের তীরে চেঙ্গিস খানের বাহিনী সুলতান জালালউদ্দিনকে ঘিরে ফেলে। শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। এক পর্যায়ে উপায় না দেখে জালালউদ্দিন তার ঘোড়া নিয়ে পাহাড়ের উপর থেকে সরাসরি সিন্ধু নদে ঝাঁপ দেন। এই দৃশ্য দেখে চেঙ্গিস খান অবাক হয়ে যান। তিনি তার ছেলেদের বলেছিলেন, বাবার এমন ছেলেই হওয়া উচিত। জালালউদ্দিনে এই অসীম কাসাজ মঙ্গলদের মনে প্রথমবার ভারতের যোদ্ধাদের প্রতি এক ধরনের সমীহ তৈরি করেছিল। সিন্ধু নদ পার হয়ে ভারতে ঢোকার সব প্রস্তুতি থাকা সত্ত্বেও চেঙ্গিস খান কেন দ্বিধায় ছিলেন?
এর সবচেয়ে বড় কারণ ছিল ভারতের আবহাওয়া। মঙ্গলরা ছিল প্রচণ্ড শীতের দেশের মানুষ, কিন্তু সিন্ধু তীরের অসহ্য গরম আর আর্দ্রতা তাদের কাছে নরকের মতো মনে হচ্ছিল। তাদের শরীরে ফোসকা পড়ে যাচ্ছিল এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ার ভয় তৈরি হচ্ছিল। প্রকৃতির এই রুদ্র মূর্তি দেখে চেঙ্গিস খান বুঝতে পেরেছিলেন যে ভারতের মাঠ আর মরুভূমি তার ঘোড়সাওয়ারদের জন্য মোটেও আরামদায়ক হবে না। কেবল মানুষ নয়, মঙ্গলদের সবচেয়ে বড় শক্তি তাদের ধনুকও ভারতের আবহাওয়ায় হার মানতে শুরু করেছিল। মঙ্গলদের বিশেষ কম্পোজিট বো তৈরি হতো বিভিন্ন স্তরের শিং, কাঠ এবং এক বিশেষ ধরনের আঠা দিয়ে। ভারতের অতিরিক্ত আর্দ্রতা আর গরমে সেই আঠা গলতে শুরু করে। এতে ধনুকের টান দেওয়ার ক্ষমতা কমে যায় এবং মঙ্গলরা তাদের প্রধান অস্ত্রটি ব্যবহার করতে পারছিল না। এটি ছিল চেঙ্গিস খানের জন্য এক বিশাল বিপদ সংকেত। ঠিক এই সময়েই ঘটে এক রহস্যময় ঘটনা। প্রচলিত আছে, চেঙ্গিস খান যখন সিন্ধু নদের তীরে দাঁড়িয়েছিলেন তখন তিনি একটা অদ্ভুত এবং অলৌকিক প্রাণীর দেখা পান, যাকে ইতিহাসে চুল সাং বা এক ধরনের ইউনিকর্ন বলা হয়েছে। কিংবদন্তি অনুযায়ী সেই প্রাণীটি মানুষের গলায় চেঙ্গিসকে সাবধান করে বলেছিল, পিছে ফিরে যাও। সুসংস্কারাচ্ছন্ন চেঙ্গিস খান একে প্রকৃতির সরাসরি সংকেত হিসেবে গ্রহণ করেন। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে ভারতের এই মাটি মঙ্গলদের জন্য অভিশপ্ত হতে পারে। কিন্তু কেবল প্রকৃতি বা অলৌকিক ঘটনাই নয়, এর পেছনে ছিল দিল্লির তৎকালীন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের অসাধারণ এক রাজনৈতিক চাল। পলাজিত জালালউদ্দিন দিল্লিতে আশ্রয় চেয়েছিলেন, কিন্তু ইলতুৎমিশ জানতেন জালালউদ্দিনকে সাহায্য করার অর্থ হল চেঙ্গিস খানকে সরাসরি ভারত আক্রমণের আমন্ত্রণ জানানো। তাই তিনি অত্যন্ত বিনয়ের সাথে জালালউদ্দিনকে ফিরিয়ে দেন। এতে চেঙ্গিস খানের ভারত আক্রমণের কোনো সরাসরি ও শক্তিশালী অজুহাত আর অবশিষ্ট থাকেনি। চেঙ্গিস খান চেয়েছিলেন ভারতের উত্তর দিক দিয়ে, অর্থাৎ তিব্বত ও হিমালয় পর্বতমালা পার হয়ে সরাসরি চীনে ফিরে যেতে, কিন্তু তার দূতেরা যখন সেই পাহাড়ি পথ জরিপ করে ফিরে এলো, তারা জানালো এই বরফে ঢাকা বিশাল পর্বত পার হওয়া মানুষের পক্ষে প্রায় অসম্ভব। ভারতের এই দুর্ভেদ্য ভৌগোলিক দেওয়াল মঙ্গল বাহিনীকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছিল। চেঙ্গিস খান বুঝতে পেরেছিলেন যে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করা তার অজেয় বাহিনীর জন্য হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত। কেবল আবহাওয়া বা ভূগোল নয়, চেঙ্গিস খানকে থামিয়ে দিয়েছিল তার নিজের সাম্রাজ্যের অভ্যন্তরীণ সমস্যা। ঠিক ওই সময়ই চীনে থাকা মঙ্গলদের অধিকৃত রাজ্য শিয়া বিদ্রোহ শুরু করে। চেঙ্গিস খান জানতেন ভারতের মতো বিশাল এক দেশে নতুন করে যুদ্ধ শুরু করলে তার মূল সাম্রাজ্যের ভিত নড়ে যেতে পারে। তাই আবেগ নয়, বরং বুদ্ধিকে প্রাধান্য দিয়ে তিনি তার আজন্ম জয়ের নেশাকে সংবরণ করেন এবং সিন্ধু নদের তীর থেকে ফিরে যাওয়ার চূড়ান্ত আদেশ দেন। প্রায় ৩ মাস সিন্ধু নদের তীরে সশরীরে উপস্থিত ছিলেন চেঙ্গিস খান। এই ৩ মাস ভারতের ইতিহাসে ছিল চরম উত্তেজনার সময়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গল ঘোড়সাওয়াররা দিল্লির দিকে না গিয়ে উত্তর পশ্চিমের দিকে ফিরে যেতে শুরু করে। চেঙ্গিস খানের এই একটি সিদ্ধান্ত ভারতকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেছিল। যদি সেদিন তিনি ভারত আক্রমণ করতেন, তাহলে আজকের দক্ষিণ এশিয়ার ভাষা, সংস্কৃতি আর ইতিহাস হয়তো সম্পূর্ণ অন্যরকম হতো। চেঙ্গিস খান কেন আসেননি তা নিয়ে ইতিহাসবিদদের মাঝে হাজারো তর্ক-বিতর্ক থাকতে পারে, তবে দিন শেষে এটাই সত্যি যে প্রকৃতির শক্তি আর রাজনৈতিক দূরদর্শিতার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাটকেও নতি স্বীকার করতে হয়েছিল। ভারতের মাটিকে চেঙ্গিস খান স্পর্শ না করলেও তার এই ফিরে যাওয়া আজও ইতিহাসের পাতায় এক রহস্যময় অধ্যায় হয়ে আছে। ইতিহাসের এই রহস্যময় মোড়গুলো ভাবলে সত্যি অবাক লাগে। মাত্র একটি সিদ্ধান্ত কিভাবে সবকিছু বদলে দিতে পারে, চেঙ্গিস খানের এই গল্প তারই এক বড় প্রমাণ। এমন সব রোমাঞ্চকর আর অজানা গল্প যদি আপনার ভালো লাগে, তবে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়। আপনাদের এই ছোট্ট একটা সাহায্য আমাদের নতুন নতুন রহস্য খুঁজে বের করতে সাহস যোগায়। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে ইতিহাসের পরের কোনো এক দুর্দান্ত ভিডিওতে। ধন্যবাদ।